গুড মর্নিং এভরিওয়ান, ইটস এ ব্র্যান্ড নিউ ডে এবং ইস্তাম্বুলে আজকে আমার দ্বিতীয় দিন। আজকে আমি যাচ্ছি টপকাপি প্যালেস, হায়া সোফিয়া মস্ক, ব্লু মস্ক, ওই এরিয়াটা এক্সপ্লোর করতে। ওই এরিয়াতে সুলতান আহমেদ এরিয়াতে পৌঁছাতে হলে আমাকে আমি যে হোটেলে উঠেছি এখান থেকে গালাটা ব্রিজ পায়ে হেঁটে পার হয়ে আমি ওই পাশে যেতে পারবো। আশা করছি এটা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স হবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গালাটা টাওয়ারের কাছে, গালাটা ব্রিজের এক প্রান্তে, যেখানে কারিকয় স্টেশন, মেট্রো স্টেশন আছে। ওই যাচ্ছে কারিকয়ের থেকে মেট্রো, এইটা যাবে ওই পারে টপকাপি প্যালেস, ব্লু মস্ক, ওই জায়গাগুলো এক্সপ্লোর করতে হলে এই ট্রামে করে এখান থেকে যাওয়া যায়, অথবা হেঁটে ওই ব্রিজটা পার হওয়া যায়। এবং এটার উপর দিয়ে হাঁটার ব্যবস্থা আছে, নিচে দিয়ে হাঁটার ব্যবস্থা আছে, এবং নিচে বেশ অনেকগুলো রেস্টুরেন্ট। উপরে আমি জানি না ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক মানুষ বড়শি বেঁধে ফিশ ধরছে। এই মুহূর্তে আমি গালাটা ব্রিজ হেঁটে পার হচ্ছি। দুই পাশের দৃশ্য আসলে খুবই মনোরম। ব্রিজের ওই পাশ থেকে বসফরাসে অনেক ক্রুজ যাচ্ছে, অনেক ফেরি যাচ্ছে, এবং বসফরাসের দুই প্রান্তে অনেক মানুষ বসে মাছ ধরছে। আমি একটু দেখাই। হ্যাঁ, আসলে যারা মাছ ধরতে ভালোবাসেন তাদের কাছে এটা একটা নেশার মতো, এবং ঠিক ওই পারেও অনেক মানুষ মাছ ধরছে। গালাটা টাওয়ারের ওই পাশ থেকে ব্রিজ পার হয়ে এই পাশটায় আসলে, ব্রিজ থেকে নামলেই এই পাশে একটা ফেরি, এটা হচ্ছে একটা ফেরি স্টেশন, এটা হচ্ছে এমিনেনো ফেরি স্টেশন। এবং এই ফেরিতে করে আসলে অনেক দূর পর্যন্তই যাওয়া যায়। বসফরাস ক্রুজ আর আলাদা করে প্রয়োজন হয় না। এটা বেশ ইকোনমি এবং খুব আরামদায়ক। তো এইখান থেকে ফেরি ছেড়ে যায় বসফরাসের দিকে, এবং একটা ফেরি আছে যেটা বুয়ুগাদা নামে একটা ভিলেজ আছে, ওই পর্যন্ত যায়। এই ফেরিতে করে ওই বুয়ুগাদা ভিলেজে গেলে ওখান থেকে আবার বিকালে রিটার্ন করা যায়, অর্থাৎ একদিনের একটা সুন্দর ট্রিপ এই ফেরিতে করে হতে পারে। আমার সামনে এই ছোট্ট সোনালি কালারের নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে অনেকটা ভাসমান রেস্টুরেন্টের মতো। এইখান থেকে খাবার প্রিপেয়ার করে এই তীরে রেস্টুরেন্টে বসে খাবারের ব্যবস্থা আছে, অর্থাৎ এখান থেকে অর্ডার নেওয়া হয় এবং এখান থেকে খাবারটা সাপ্লাই করা হয়। তো আমি গালাটা ব্রিজ থেকে এই দিক থেকে পার হয়ে আমি এই পাশে এসেছি, ব্লু মস্কটার ঠিক অপোজিট সাইডে, এবং এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড। এখানে লুকাই মাছ তৈরি হচ্ছে। এখানে একটা আন্ডারগ্রাউন্ড ওয়াকিং ওয়ে আছে। আন্ডারগ্রাউন্ড ওয়াকওয়ে পেরিয়ে চলে আসলাম এমিনেনো ময়দানি বা এমিনেনো স্কোয়ারে। এর এক পাশটায় রয়েছে ঐতিহাসিক মিসির চার্সিসি বা ইজিপশিয়ান বাজার, যেটি স্থানীয়ভাবে স্পাইস বাজার নামে পরিচিত। এটি অটোমান সাম্রাজ্যের সময়কালে 1660 সালের দিকে নির্মিত হয়। বাজারটি তৎকালে ইস্তাম্বুলের মশলা বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল, কিন্তু বর্তমানে এখানে নানা ধরনের পণ্যের সমাহার নিয়ে দোকানিরা ব্যবসা করে যাচ্ছেন, যা মূলত ট্যুরিস্টদেরকে কেন্দ্র করে। ইজিপশিয়ান বাজারের পিছন দিকে রয়েছে আরেকটি মার্কেট, যেখানে নানা ধরনের জুয়েলারি এবং পোশাকের দোকান রয়েছে। চলতে চলতে সামনে এগোতেই রাস্তার শেষ মাথায় একটা রেস্টুরেন্ট নজরে আসলো।
ঢুকে পড়লাম সকালের নাস্তা সেরে নিতে। ট্রেডিশনাল টার্কিশ নাস্তা। মজাদার নাস্তা শেষ করে ট্রামে চড়ে এরপর রওনা দিই টপকাপি প্যালেস এবং হায়া সোফিয়া মস্ক দেখার উদ্দেশ্যে। লক্ষ্য করলাম বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা তাদের স্টাডি ট্যুরের অংশ হিসাবে আজ এই টপকাপি প্যালেস পরিদর্শনের জন্য এসছে। প্রচণ্ড ভিড় সামলে টপকাপি প্যালেসের টিকিট কাটার লম্বা লাইন নিয়ে দাঁড়িয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম টপকাপি প্যালেসে। টপকাপি প্যালেস যেখান থেকে পরিচালিত হতো অটোমান সাম্রাজ্য। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত এই টপকাপি প্যালেসটি একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক, যা 15 থেকে 19 শতক পর্যন্ত প্রায় 400 বছর ধরে অটোমান সুলতানদের প্রাথমিক বাসস্থান এবং প্রশাসনিক সদর দফতর হিসাবে কাজ করেছিল। সুলতানি আমলে হাতে আঁকা একটি চিত্রকর্মে অঙ্কিত একটি গাছ আজও কালের সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে আছে। 1453 সালে কনস্টান্টিনোপল বিজয়ের পর সুলতান মেহমুদ এই প্যালেসটি নির্মাণের আদেশ দেন। 1459 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং 15 শতকের শেষের দিকে এটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। এই প্যালেসটি অটোমান সাম্রাজ্যের প্রাণকেন্দ্র, যা সুলতান, তার দরবার এবং প্রশাসনিক কর্মীদের আবাসনস্থল হিসেবে ব্যবহারের জন্য তৈরি হয়েছিল। প্রাসাদটি বিভিন্ন সময়ে বহু শতাব্দী ধরে সম্প্রসারণ এবং সংস্কারের মধ্যে দিয়ে গিয়েছে। টপকাপি প্যালেসের একটি অংশে সংরক্ষিত আছে মুসলিম ধর্মীয় ঐতিহ্যের অনেক নিদর্শন। আছে সাহাবীদের ব্যবহৃত তলোয়ার, আছে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবহৃত পোশাক, রয়েছে পবিত্র কাবা ঘরের দরজা, তালাচাবি, হাজরে আসওয়াদের জন্য স্বর্ণের তৈরি আবরণ সহ আরও অনেক নিদর্শন। 1517 সালে আরব বিজয়ের পর ওসমানীয় সুলতানদের হাতে মক্কার শাসন ব্যবস্থা অর্পিত হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে নবী রাসূলদের ব্যবহৃত এসব জিনিস এবং কাবা ঘরের বিশেষ বস্তুসমূহ এই প্যালেসে নিয়ে আসা হয়। এই প্যালেসের নানা অংশে ছড়িয়ে আছে নানা নিদর্শন। স্বর্ণ আর নানান মূল্যবান পাথর খচিত সুলতান আহমেদ প্রথমের এই জাঁকজমকপূর্ণ সিংহাসনটি অটোমান আমলের এক অন্যতম শৈল্পিক নিদর্শন।
প্যালেসের বিভিন্ন অংশের নানা ঐতিহাসিক নিদর্শনগুলো যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এই পর্যায়ে চলে আসি প্যালেসের একটি গুরুত্বপূর্ণ অংশ ইম্পেরিয়াল হল দেখতে। হারেম সংলগ্ন এই অংশটি থেকেই মূলত অটোমান সাম্রাজ্যের নানা গুরুত্বপূর্ণ বিষয়সমূহ পরিচালিত হতো। 3 চেম্বারের এই মন্ত্রণালয় কক্ষসমূহে সুলতান তার রাজ্যসভার সদস্যদের সাথে রাজ্যের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতেন। মূল কক্ষের উপরের দিকে রয়েছে একটি গোল্ডেন উইন্ডো, যেখান থেকে সুলতান অনেক সময় গোপনে রাজ্যসভার কাজ পর্যবেক্ষণ করতেন। তপকাপি প্যালেসে রাজকীয় ঘড়ির একটি আকর্ষণীয় সংগ্রহশালায় রয়েছে। এবার এগিয়ে যাই এই প্যালেসের একসময় সবচেয়ে রহস্যময় অংশ হারেমের দিকে। হারেম, যা ছিল সুলতান আর তার পরিবারের অত্যন্ত ব্যক্তিগত এবং গোপনীয় একটি এলাকা। এখানে দাসী আর হারেমের নপুংসক সেবক ছাড়া অন্যদের প্রবেশাধিকার ছিল না, এমনকি রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সভাসদেরও না। এই হারেমে রয়েছে 300টিরও বেশি কক্ষ, 9টি স্নান কক্ষ, 2টি মসজিদ এবং আরও নানান অংশ। এই হারেমকে ঘিরে রয়েছে নানা রহস্যময় কাহিনী। যারা জনপ্রিয় টিভি সিরিজ ম্যাগনিফিসেন্ট সেঞ্চুরি দেখেছেন, তারা সুলতান সুলেমান আর হুররাম সুলতানকে ঘিরে হারেমের নানান ঘটনা অবশ্যই দেখেছেন।
এখানে সুলতানের খাস স্নান কক্ষ দেখে তাদের আয়েশি জীবন সম্পর্কে কিছুটা ধারণা পেতে চেষ্টা করি। শতগুলির এই হারিমের মোড়ে মোড়ে যেন লুকিয়ে আছে হাসি, কান্না আর নানান রহস্য। এই পর্যায়ে আমি যাই প্যালেসের শেষ দর্শনীয় স্থান রাজকীয় রান্নাঘর দেখতে। এখানে শোভা পাচ্ছে সুলতানদের সময় ব্যবহৃত থালাবাটি। তপকাপি প্যালেসের মূল অংশগুলো দেখা শেষে মূল কোর্টইয়ার্ড পেরিয়ে চলে আসি বাইরে। বাইরের এই অংশে রয়েছে ৪র্থ শতকে তৈরি হায়া আইরিন নামে অতি প্রাচীন একটি চার্চ। হায়া আইরিন এটা একটা চার্চ, প্রায় ১৫০০ বছর পুরনো। এইটা ৪র্থ শতকে তৈরি হয়েছিল, বাট পরবর্তীতে ইট ওয়াজ বার্ন ডাউন এবং তারও পরে জাস্টিনিয়ান বাইজেন্টাইন এম্পারার এটা রিবিল্ড করেন। সুলতান মাহমেদ যখন কনস্টান্টিনোপল কনকিউর করেন, তারপরে এই চার্চটাকে আর মসজিদে রূপান্তর করা হয় না, কিন্তু এটাকে অস্ত্রাগার হিসেবে দীর্ঘদিন ব্যবহার করা হয়। টপকাপি প্যালেসে এন্ট্রান্সের মূল গেট হচ্ছে এইটা, এবং এর ঠিক বাম পাশে এই হচ্ছে হায়া সোফিয়া মস্ক। হচ্ছে হায়া সোফিয়াতে ঢোকার মেইন রোড বা মেইন এন্ট্রেন্স। হায়া সোফিয়া মূলত একটা চার্চ, যার নাম ছিল চার্চ অফ হলি উইজডম, যেটা কিনা একজন গ্রিক ডিজাইনারের মাধ্যমে ডিজাইন করা, এবং 537 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপল এটা তৈরি করেন। 537 খ্রিস্টাব্দে তৈরি মসজিদ, অর্থাৎ এটা প্রায় 1500 বছর পুরনো। এবং
দেখলাম এটা আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগের তৈরি একটা চার্চ, যেটা কিনা এখন আমাদের মসজিদ। হাউ অ্যামেজিং! তো মসজিদে ঢোকার আগে উজু করে ঢুকবো, এটাই নিয়ম। আমি ভুলে চলে গিয়েছিলাম আসলে উজু না করেই, এবং ইনশাল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়ব। বাইজেন্টিন আমলের সেই বড় বড় স্টোন এখনও মসজিদটার আশেপাশে ছড়িয়ে ছিটে পড়ে আছে নানান জায়গায়। হচ্ছে হাগিয়া সোফিয়া মস্কের বাইরে একটা উজুখানা, উজু করে নিলাম। আসরের আজান হচ্ছে, ইনশাআল্লাহ আসর নামাজ পড়ে যাব। একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করলাম, আজান হচ্ছে পাশাপাশি কিন্তু 2টা মস্ক, হাগিয়া সোফিয়ার পাশেই আছে হলো ব্লু মস্ক। এখানে আজানের একটা অংশ পাঠের পরে একটু থেমে থাকা হয়, তারপরে বাকিটা ব্লু মস্ক থেকে ভেসে আসে আজানের ধ্বনি। পুরনো আমলের বিশাল কাঠের দরজা। মসজিদ এখনই কানায় কানায় ভরে যাবে, কারণ আসরের নামাজের টাইম। বিসমিল্লাহ, আল্লাহুম্মা আফতি আলাইনা ওয়া রাহমাতিকা। সুবহানাল্লাহ। আল্লাহর কি অপার মহিমা! 1000 বছর আগের তৈরি চার্চ আল্লাহ মসজিদে রূপান্তর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। Salavat-ı şerife getirenlerin ilahi, ahir ve akıbetleri hayır olan Seyyid el-Müezzinin Hazreti Bilal-i Habeşi ve Abdullah İbni Ümmü Mektum radıyallahu anhuma hazretlerinin ruhu için sahib-ül hayrat ve hasenat ve fethiyel mevazih sallallahu Fatiha ve la havle ve la kuvvete illa billahil aliyyil azim. হায়া সোফিয়ার ঠিক পাশেই আসলে ব্লু মস্ক। এইখানে একটা ছোট বাগানের মতো আছে। এই বাগানটা আসলে বিকালবেলা মানুষের ভরে যায়, লোকালরা ট্যুরিস্টরা এখানে সবাই আসে। আর এই পাশে হচ্ছে ব্লু মস্ক। এখন ব্লু মস্কে যাওয়া যাক। এখানে লেখা মস্কটা ভিজিটরদের জন্য ক্লোজ, বাট খুব সুন্দর প্রেয়ারের সময় যেতে দিবে। একটু ট্রাই করে দেখি ঢুকতে পারি কিনা। যদিও রেনোভেশনের কাজ চলছে, তারপরেও আমরা ঢুকতে পেরেছি। ওই সবুজ গাছগুলোর আড়ালে হচ্ছে হায়া সোফিয়া, এবং ওই পাশ থেকে রাস্তা ক্রস করে এই পাশে আসলেই এই যে স্থাপনাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্যাসিলিকা সিস্টার্ন। এটা এই মুহূর্তে বন্ধ আছে, আনফর্চুনেটলি দেখার সৌভাগ্য হলো না। রোমান এম্পায়ার জাস্টিনিয়াস এটা তৈরি করেছিলেন 542 খ্রিস্টাব্দে প্যালেসে পানি সাপ্লাইয়ের জন্য। সো এইটার স্থাপনাটার নিচে এইরকম আছে, এবং এখানে পানি এসে জমা হতো। ইস্তাম্বুল ভ্রমণের ব্যস্ত দিন শেষে ক্লান্ত আমি রওনা হই হোটেলের দিকে, আবার সেই ট্রামে চেপে আর মনোরম সূর্যাস্ত দেখতে দেখতে।
এখন এসেছি ককরোচ খেতে, ককরোচ না ককরোচ। এটা হচ্ছে ইস্তাম্বুলের অন্যতম আরেকটা স্ট্রিট ফুড। এইটা ল্যাম্প বা ছাগলের নাড়ি বুড়ি দিয়ে একটা আইটেম তৈরি করা হয় এবং এটাকে শর্মা মিটের মতো কেটে ওরকম ওটার সাথে সালাদ আর কিছু স্পাইস অ্যাড করা হয়, এরপরে পরিবেশন করা হয়। So much fat. এটার সাথে ক্যাপসিকাম দেওয়া হয়, সালাদ। আমি ভেবেছিলাম টমেটো দেওয়া হয়, আসলে টমেটো না। এক্সপার্টলি উনি এটা চপ করছে। আসলে এটা অনেক ফ্যাটি, আমি প্রথমে বুঝিনি এটার ভিতরে একদম ফ্যাটের একদম 1% ফ্যাট দেওয়া আছে। ওইটা আবার ওখানে ভাজা হয়। পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ এই ফ্যাটি। ও স্পাইস দেওয়া হচ্ছে। Nusret'in kardeşi bu. Ben de yeniyim abi. Ne lan İzmir Wow. lan? Ben de yeniyim abi. Çok değil. Lan çok. থ্যাংক ইউ। Çok değil. তো ডিনারে আমি আজকে এই ককরোচ খেতে খেতে হোটেলে ফিরবো। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, সঙ্গেই থাকুন।